নমস্কার, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন চলছে আমাদের কবিতার রিহার্সাল। কিছুদিন পর আছে অনুষ্ঠান, যদিও এটা অনেকদিন আগে হয়ে গিয়েছে। আর আমি প্রত্যেকবারের মতো দেরিতেই ভিডিওটা পোস্ট করছি। আমরা তৈরি হচ্ছিলাম শান্তিনিকেতনে একটা বসন্ত উৎসব আছে, সেখানেই যাওয়ার জন্য। আর আমাদের অনুষ্ঠানটা ছিল 7ই মার্চ। এই অনুষ্ঠানটা হয়েছিল শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে। আর এই অনুষ্ঠানের পুরো কৃতিত্বটাই পল্লবীদি আর মিশের। আমাদের এখানে অনুষ্ঠান করতে যাওয়ার কোনো রকম প্ল্যানিং ছিলই না, কিন্তু সৃজনী শিল্পগ্রামে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছিল, সহচরী গ্রুপের কর্ণধার দেবাঞ্জনা চক্রবর্তী এবং অনুষ্ঠানটি পরিচালনা করছিল পল্লবীদি। আর আমাদেরকে পল্লবীদিই বলে ওখানে গিয়ে অনুষ্ঠান করার জন্য। শান্তিনিকেতনের মতো এত বড় জায়গাতে অনুষ্ঠান করার সুযোগ পল্লবীদির জন্যই হয়েছে। পল্লবীদিকে আমাদের সবার পক্ষ থেকে অবশ্যই একবার ধন্যবাদ তো দিতেই হবে। আগের বারের মতো এবারেও আমরা শাওরাফুলি থেকে 6:30টায় গণদেবতা এক্সপ্রেসে শান্তিনিকেতন যাচ্ছি। আর ঠিক আগের বারের মতনই এবারেও আমরা খাবারের ব্যবস্থাটা সকালের নিজেরাই করে নিয়েছি। 6:15-20 মধ্যে আমরা সবাই স্টেশনে চলে এসেছিলাম, আর আমাদের সবাইকেই কেউ না কেউ তুলে দিতে এসেছে। তবে এবারে আমরা খুব বেশি জন যাচ্ছি না। এসে করায় আমরা সকলেই বাড়ির সবাইকে টাটা বলে ট্রেনে উঠে পড়ি। আর তারপরেই চলে আমাদের যুদ্ধ মানে সেরকম কিছুই না, আমাদের সিট খোঁজা নিয়ে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন আমরা সিট খুঁজে পেলাম, তখন দেখলাম আমাদের সিটে অন্য কেউ বসে আছে। মানে সেই জন্যই আমাদের খুঁজতে একটু দেরি হয়েছিল। ট্রেনে উঠে বসা মাত্রই আমাদের গল্প শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আরো একটা কাণ্ড তো ঘটেছে। আমরা যাচ্ছি 8 জনে, আর 6 জনের সিট একসঙ্গে পড়লেও 2 জনের সিট তো আলাদা করে কাটতে হয়েছে। সেটা পড়েছে কিছুটা দূরে, কিন্তু আমরা এই গল্প ছেড়ে কেউই ওখানে গিয়ে বসতে চাইছি না। আর এর সাথেও পল্লবীদি আর কাকু কাকিমার সিটও রয়েছে অন্য জায়গায়, কিন্তু কাকু কাকিমা ওখানে বসে থাকলেও পল্লবীদি সমানে আমাদের সঙ্গে বসে গিয়েছে, আর সমানে গল্প করেছি আমরা। বর্ধমান ঢোকার কয়েকটা স্টেশন আগে থেকেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, যাতে আগের বারের মতো এরকম না হয় যে খাওয়া শেষ হতে হতেই স্টেশন পৌঁছে যাই। কিন্তু যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। খাওয়া শেষ হওয়া মাত্রই আমাদের স্টেশন পৌঁছে গিয়েছে। আমরা এবার থেকে ঠিক করেছি শান্তিনিকেতন গেলে যদি একসাথে সিট হয় তাহলে বসবো, না হলে টিকিট ক্যান্সেল করে দেব। প্রয়োজনে টিকিটই কাটবো না আমরা, কারণ টিকিট কাটলেও তো আমরা সেখানে গিয়ে বসবো না, তাই আর শুধু শুধু টাকা খরচা করে লাভ নেই। খাওয়া দাওয়া শেষ করার পরেই আমরা চা খাই, আর তার মধ্যেই শান্তিনিকেতন স্টেশনও চলে আসে। নেমেও পড়ি। এখান থেকে পল্লবীদিরা যাবে আলাদা জায়গায়, ওদের জন্য আলাদা রুম বুক করা রয়েছে, আর আমরা সবাই একসঙ্গে অন্য হোটেলে যাচ্ছি। পল্লবীদির সাথে আবার দেখা হবে দুপুরের পরে। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, যে খাবারগুলো দেখলেন সেগুলো কিন্তু আমাদের খাবারের অর্ধেক। আমরা এত সবাই মিলে এত খাবার তৈরি করে নিয়ে গিয়ে সেটা শেষই হয়নি, সন্ধে পর্যন্ত থেকে গিয়েছে। আমরা টোটোতে উঠে পড়েছি, আর এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখন যে সিনেমা হলটা দেখছেন, এটা গীতাঞ্জলি সিনেমা হল। এখানেই নাকি সাথী সিনেমার শেষ সিনটা শুটিং হয়েছিল। টোটো চালিয়ে যে দাদা আমাদের নিয়ে যাচ্ছেন তিনিই আমাদেরকে জানালেন। আর টোটোর মধ্যেও আমরা বিভিন্ন রকমের গল্প আর হাসি ঠাট্টা করতে করতে আমাদের হোটেলের দিকে যাচ্ছি, আর তার সাথে উপভোগ করছি সুন্দর প্রকৃতি। বসন্তকে খুব কাছ থেকে আর সুন্দরভাবে উপভোগ করার জন্য বোলপুর ছাড়া আর অন্য কোনো জায়গা হতে পারে বলে আমার তো মনে হয় বাঙালিদের মাথায় আর অন্য কোনো জায়গা আসবেই না। আমরা পৌঁছে গিয়েছি বৈদ্যবাটি আবাসে। এটাই আমাদের আজকের মতো থাকার ব্যবস্থা, যেটা আমরা আগে থেকেই ঠিক করে এসেছিলাম। আর এখন আমাদের সবারই ফিল্মি স্টাইলে এন্ট্রি চলছে। মিশ আর কেয়াদি একটু পরে আসছে, ততক্ষণ আমরা উপরটা গিয়ে ঘুরে দেখি। উপরে কি যাব তার আগেই তো চোখ জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর। এর আগে যে হোটেলে ছিলাম সেটাও ছিল খুব সুন্দর, এটা আরো বেশি সুন্দর লাগছে। এখানে আরো ফাঁকা জায়গা রয়েছে, খোলামেলা হাওয়া, খুব ভালো লাগছে। আর তার সাথে রয়েছে যেটা আমার সব থেকে বেশি প্রিয়, ঘরের সাথে ব্যালকনি, যেটা হলে আমার আর অন্য কিচ্ছু চাই না।
আমরা দুটো রুম নিয়েছি, যেটার দুটোতেই ব্যালকনি রয়েছে। ডান দিকে যে ব্যালকনিটা দেখা যাচ্ছে ওটা আরো একটা রুম। আর এসেও আমাদের অন্য কোনো কাজ নেই, আমরা এসেই বসে পড়েছি সবাই মিলে একসঙ্গে গল্পের ঠেকে। এখানে যে আমাদের মধ্যে কি কি গল্প চলছিল সেটা তো কাউকে শোনানো যাবেই না, আর তার সাথে বলাও যাবে না কি চলছিল এখানে। দুটো দিন গল্প করতে করতে যে কিভাবে কেটে গেছে সেটা তো বুঝতেও পারিনি। আমরা কেউ কিচ্ছু করিনি, শুধুমাত্র ব্যাগগুলো রেখে এসে যে যার মতো করে বসে পড়েছি। তারপর চলছে গল্প। গল্প যখন শেষ হবে তখন দেখা যাবে আর কি কি করা যায়। আমরা 10টার মধ্যে হোটেলে পৌঁছে গিয়েছি, আর আমাদের অনুষ্ঠান রয়েছে বিকেলে 4টে থেকে। আমরা ওখানে 3:30টার মধ্যে পৌঁছলেই হবে, মানে আমাদের 2টো থেকে রেডি হব। এটা আমরা ঠিক করেই নিয়েছিলাম আগে থেকে। তাই এই সময়টা যে ফাঁকা পেয়েছি, এই সময়টা আমরা ঠিক করেছি জুটিয়ে গল্প করব। আর আমাদের গ্রুপের মধ্যে তো প্রায় সবাই রয়েছে চাখোর, তাই চা না হলে গল্পের মধ্যে জমবে বলে তো মনে হয় না। তাই চাটাও এসে গিয়েছে। এখন গল্প হাসি মজার অর্ধেকটা হয়েছে, আর ইচ্ছে আছে অর্ধেকটা সন্ধেবেলা করব। হাসি গল্পের তো এখনো কিছুই হয়নি, শুধু অর্ধেকটা। কেন বলছি সেটা সন্ধেবেলায় বুঝতে পারবেন। সোমাদি তো সন্ধেবেলা হাসতে হাসতে যথারীতি কেঁদেও ফেলেছিল, এতটা হাসির গল্প চলছিল আমাদের মধ্যে। চাটা শেষ করার পর আমরা সবাই ঠিক করি যে আমরা একবার কবিতার রিহার্সালটা দিয়ে নেব। তারপর সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ঘুমিয়ে নেব। কিন্তু ঘুম কি আর হয়, খাওয়া দাওয়ার পরেও চলেছে গল্প। কবিতার পুরো ভিডিওটা আমি দিইনি, কিছু কিছু জায়গা দেওয়া আছে। কুহেলির দোলায় চড়ে এলো ওই কে এলো রে, মকরের কেতন ওরে, শিমুলের হিমুল বনে, পলাশের গেলাস দোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা, লালিমার আলিঙ্গনে, না যেতে শীত কুহেলি ফাগুন। কয়েকবার রিহার্সাল দেওয়ার পর সবাই যে যার মতো করে ফ্রেশ হয়ে নিয়েছে, আর তারপরেও চলছে গল্প। মানে খেতে যাওয়ার আগে যতটুকু সময় পেয়েছি আমরা গল্প করে নিয়েছি। আর সবাই মিলে ঠিক করলাম যত তাড়াতাড়ি পারা যায় দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিতে। যারা এই আবাসটা দেখাশোনা করছেন আর যারা খাবারের দায়িত্বে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলাম আমাদের খাবারের ব্যবস্থাটা হয়ে গিয়েছে কিনা। আমরা বলে রেখেছিলাম আজকে দুপুরে আমরা এখানেই খাওয়া দাওয়া করব। ওনারা হয়ে গিয়েছে জানাতেই আমরা নিচে চলে এলাম খাওয়া দাওয়ার জন্য। দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাতেও বেশ অনেক রকমের আয়োজন ছিল আমাদের। ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা, এঁচড়ের তরকারি, আর শেষে চাটনি পাঁপড়। আমরা সবাই মাছ ডিম কিছু খাবো না বলেছিলাম, কারণ বাকি যারা যাচ্ছিল তাদের সবার ওখানে কিছু একটা পুজো ছিল, তাতে তাদের অষ্টমী ছিল, তাই আর কেউ মাছ ডিম মাংস খায়নি। খাওয়া দাওয়া শেষ করে এসে আমরা সবাই মিলে গল্প করি, যেটার ভিডিও আর করা হয়ে ওঠেনি। আর দুপুরবেলা আমরা রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি আমাদের অনুষ্ঠানে যাব বলে। যারা টোটো চালাচ্ছেন সেই দাদাগুলোকেই বলেছিলাম আমরা যে পলাশ ফুলের জোগাড় করে দিতে, আর ওনারা আমাদেরকে পলাশ ফুলের মালা এনে দিয়েছে। যেরকমটা ঠিক সবার সাজার ইচ্ছে ছিল আমাদের, সবাই সেরকম ভাবে সেজে গুজে ওখানে যাচ্ছি। কিন্তু একটা যেটা খারাপ হয় আমাদের সাথে সেটা হলো পলাশ ফুলগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল। খুব নরম তো থাকছিলই না। স্টেশন থেকে আমাদের আবাসের দূরত্বটাও খুব বেশি ছিল না, ওই কম করে 15-20 মিনিট হবে। আর আমাদের আবাস থেকে সৃজনী শিল্পগ্রামের দূরত্ব ছিল ওই 5 থেকে 10 মিনিট মতো। আর আমরা এখন সৃজনী শিল্পগ্রামে চলেও এসেছি। এবার আমরা দাঁড়িয়ে ছবি তুলি, তারপর ভিতরে যাই। ভিতরে আসার পর কোনো সাউন্ড ইয়ার অন করতে পারবো না, কারণ এই সহচরী গ্রুপটা প্রধানত নাচের একটা গ্রুপ। এখানে বিভিন্ন নৃত্য শিক্ষক তাদের স্টুডেন্টদেরকে নিয়ে নাচের অনুষ্ঠান করায়। আর এটাই প্রথমবার এই সহচরী গ্রুপের সাথে আমাদের কবিতা কর্নার যুক্ত হলো, যেখানে প্রথমবার নাচ ছাড়াও কবিতা অনুষ্ঠান হলো। আমরা মোটামুটি সময় মতোই পৌঁছে গিয়েছিলাম। আমাদের এমনিতে ইচ্ছা ছিল যে অনুষ্ঠান আমাদের আগে হয়ে গেলেও আমরা ওখানে বসে অনুষ্ঠান দেখে অনুষ্ঠান শেষ হলে বাড়ি ফিরবো। এখানে এসেও আমরা সবাই মিলে গল্প শুরু করে দিয়েছি আর অনুষ্ঠান দেখছি। খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, আর সবাই মিলে শুধু একটাই কথা বলছিলাম যে পল্লবীদির
জন্যই আমরা এখানে আসতে পেরেছি, এত সুন্দর অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি এবং সেই অনুষ্ঠানটা দেখতে পাচ্ছি। এখানে অনেক নৃত্যশিল্পী আমন্ত্রিত ছিলেন। আবির নিয়ে যাওয়ার কথা ছিল আমার, যেটা নিয়ে যেতে আমি পুরোপুরিভাবে ভুলে গিয়েছি। পল্লবীদি জোগাড় করে দিয়েছে, তাই আমরা এখন সবাই মিলে আবির মাখছি। বসন্ত যখন, আবির তো মাখতেই হবে আমাদের। আমরা অনেকটা পরেই অনুষ্ঠানটা শুরু করেছিলাম। পল্লবীদি আমাদেরকে জিজ্ঞাসা করেছিল দিয়ে দেবো কিনা, কিন্তু আমরা বললাম আমরা অনুষ্ঠান দেখছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা কিছুক্ষণ পরেই অনুষ্ঠান করব। আমরা এখন অনুষ্ঠান দেখি। কবিতার কিছুটা অংশ আমি এখানে রেখেছি। আশা রাখি এইটা একটা বিশেষ চমক থাকলো সহচরীর মঞ্চে, সহচরীর গ্রুপের মঞ্চে আমাদের শান্তিনিকেতনের বিশেষ চমক। আমরা এই চমকটা পাবো আমরা 7টা আস্বাদন করবো, কিন্তু তার আগে আরো কয়েকটি আমাদের নৃত্যশিল্পীদের নৃত্য উপস্থাপনা বাকি আছে। বন্ধুত্বের দিনটা একটু করতালিতে সেলিব্রেট হোক। আমরা পেলাম একজন বন্ধুকে, দেবাঞ্জনা চক্রবর্তীকে। सजनी आओ आओ लो, सजनी आओ आओ लो, सजनी आओ आओ लो। উড়ি ফেরি দোলায় চড়ে এলো ওই রে এলো রে, মকরের কেতন ওড়ে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের গেলাস দোলা কাননের রং মহলা, ডালিমের দারু তলা লালিমার আলিঙ্গনে, নদীর শান্তলালি বংশের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, নীলাবর লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ, এদেশের বংশী হারি গোপনের গোপঝিয়ারি, ফুল সব শ্যাম্পিয়ারি ভুলে যায় ছাড়গে হবাস, সাতাশের বাগ বাতাসে যদি ভাই ফাগুন আসে, আগুনে রাউল হাসে আমাদের সেই তহরে, শ্রীমতীর লাল কপলে দোলেলো পলাশ দোলে, আর তার পদ্ম টোলে দিল ভোর আলা করি, আর তার পদ্ম টোলে দিল ভোর আলা করি, দিল ভোর আলা করি। তিরিঙ্গিরি ঘা তিরিঙ্গিরি ঘা তিরিঙ্গিরি ঘা, এই ধামসা বাজে কোণের ধারে বাজছে সিনা, বাড়ির মাদল লাজের তালে হেলে দুলে, এই বাড়ির ঘুমুর ঝুমুর ঝুমুর পড়াই ফুলে। আমাদের মধ্যে এখন চলছে আলোচনা, মানে টোটোকে নিয়ে। টোটো বলছে ওকে নাকি অনেক টাকা বেশি দিতে হবে, যে টাকাটা বলে এসেছিল আমাদের সাথে তার থেকে অনেক টাকা বেশি চাইছে, তাই কি করব সেটা নিয়ে আলোচনা চলছে। আপনারাও কেউ শান্তিনিকেতনের অনুষ্ঠানে এলে আপনারা টোটোর সাথে ভালো করে কথা বলে তারপরে আসবেন। অনুষ্ঠানে এসেছি আমরা, একটা সময় অবশ্যই দিয়েছিলাম ওনাকে, কিন্তু তার থেকে অনেকটা বেশি হয়ে গিয়েছিল, আর তার জন্য আমরা কিছু টাকা ওনাকে বেশি দেব বলেও ছিলাম, কিন্তু উনি অনেকটা টাকা বেশি চাইছিলেন। সেটা নিয়ে চলছে আমাদের নিজেদের মধ্যে আলোচনা। সম্মান প্রদান করছেন আমাদের সহচরী গ্রুপের কর্ণধার শ্রীমতী দেবাঞ্জনা চক্রবর্তী মহাশয়া। সম্মান প্রদান করছেন আমাদের সহচরী গ্রুপের কর্ণধার। অনুষ্ঠান শেষে মিশের হাতে তুলে দেওয়া হয় সংবর্ধনা, যেটা ছিল আমাদের সকলেরই পরম প্রাপ্তি। অনুষ্ঠান শেষে আমরা এখন ওই টোটোতেই বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার সময় সকলেই হাতে নিয়েছি একটা করে আইসক্রিম।
যেটা তো সমাধি বলল না নিলে অবশ্যই চলবে না। আসার পরেই আমাদের সকলের মধ্যে আবার শুরু হয়ে গিয়েছে কথাবার্তা, আর তার সাথে শুরু হয়ে গিয়েছে রাতের খাবারের জোগাড়। আমরা তো সবাই মিলে ঠিক করেছিলাম বাইরে থেকে কিছু কিনে নেব বা এই হোটেলেই বলে দেব খাবারের ব্যবস্থা করে দিতে, কারণ আমরা জানতাম অনুষ্ঠান 6:30টার মধ্যে শেষ হয়ে গেলে আমরা 7টার মধ্যে রুমে চলে আসব। আর তারপর সন্ধ্যাবেলা আমরা মুড়ি এনেছিলাম, অল্প করে কিছু খাওয়া দাওয়া করব। আর রাতের খাবারটা ওনাদেরকেই বলে দেব বা হয়তো একবার বাইরে থেকেই নিয়ে আসব। কিন্তু অনুষ্ঠান শেষে বাড়ি আসতেই আমাদের দেরি হয়ে গিয়েছিল অনেকটা, 8:30 বেজে গিয়েছিল। আর তাছাড়া সন্ধ্যাবেলার মুড়িও খাওয়া হয়নি, আর তার সাথে সকালের লুচি, আলুর দম আরও অনেক তরকারি রয়ে গিয়েছিল। তাই আমরা ঠিক করলাম এইগুলোই আজকে খেয়ে নেব, অন্য কিছু কিনবও না আর নিচেতে রান্না করার জন্য বলবোও না। এটা খেয়ে নিলে আমাদের সন্ধেবেলা গল্প করার আনন্দটাও থাকবে আর তার সাথে রাতের খাবারটাও হয়ে যাবে। এই ভিডিওটা পরের দিন সকালবেলার। খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলেই আবার গল্প করছিলাম অনেক রাত পর্যন্ত। তারপর সকাল সকাল উঠেও পড়েছি। আমাদের ট্রেন ছিল 7:50-এ, সেই মতো আমাদের 7:10-15 দিকে বেরোনোর কথা ছিল। আমরা সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি। কাল রাতেই গল্প শেষে আমরা সকলেই নিজেদের ব্যাগও গুছিয়ে রেখেছিলাম সকালে দেরি হয়ে যাবে বলে। একটা দিন কিভাবে যে আনন্দের মধ্যে কেটে গেল বুঝেই উঠতে পারলাম না কখন কিভাবে চলে গেল। আর এখন আমাদের বাড়ি যাওয়ার ঘন্টাও বেজে গিয়েছে। ভালো মুহূর্তগুলো এত তাড়াতাড়ি কেটে যায় যে বুঝতেই পারি না। ঠিক করে অনুভব করার আগেই দেখি আনন্দের মুহূর্তটা শেষ হয়ে গিয়েছে। আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি বেশ অনেকটা আগেই। ট্রেনও আসতে একটু দেরি করেছে। সৌভাগ্যবশত আমাদের সকলেরই সিট পড়েছে একই জায়গায়। পল্লবীদি আর কাকু কাকিমার টিকিট পল্লবীদি কেটেছে, আর বাকি সবার টিকিট আমি কেটেছি। তারপরেও আমাদের সকলেরই সিট পড়েছে একই জায়গায়। ওই দিকের 5টা সিট আমাদের আর এই দিকের 6টা সিট। ট্রেনে উঠেই আমরা এত গল্প করছি যে পাশের সিটের প্রত্যেকটা যাত্রী আমাদেরকে দেখছে আর আমাদের গল্প শুনছে। গল্পকে আরো জমিয়ে তুলতে চা এসে গিয়েছে, কিন্তু এর পরেও রয়েছে একটা দুঃখের খবর। আমি আর টিনা নেমে যাব বর্ধমানে, বাকিরা সবাই শাওড়াফুলি পর্যন্ত। টিনার বাড়ি জাপানডাঙ্গায়। আমার যদিও শাওড়াফুলিতে যাওয়ারই কথা ছিল, হঠাৎ করে ঠিক হয়ে গেল যে আমি বাড়ি যাব। দুঃখের খবর এটা নয় যে আমি বাড়ি যাচ্ছি বা টিনা বাড়ি যাচ্ছে। দুঃখের খবর হলো এটা যে এই এত গল্পের বা আনন্দের মধ্য থেকে আমি আর টিনা চলে যাব আগেই। এই কষ্টটা নিয়েই আমি আর টিনা সবাইকে বিদায় জানিয়ে ট্রেন থেকে নেমে পড়ছি। আজকের মতো ওদেরকে টাটা করে দিলাম আর গল্পকেও টাটা। আর এরপর রয়েছে আরও একটা হাসির খবর। আমি বর্ধমানের মেয়ে হওয়ার পরেও বর্ধমান স্টেশনে আমি এই প্রথমবার পা রাখছি। হাওড়া এর আগে অনেকবার গেলেও বর্ধমানে আমি এই প্রথমবার। বর্ধমানের ট্রেন আসার 5 মিনিটের মধ্যেই ছিল হাওড়া যাওয়ার কডের গাড়ি, আর সেটাতেই ট্রেনে চলে গিয়েছে। আর আমি অপেক্ষা করছিলাম ভাইয়ের জন্য। মশাগ্রামে নেমে আমাকে একাই যেতে হতো, আর ভাইও বর্ধমানে পড়তে এসেছিল, তাই ভাইয়ের সাথেই যাব ঠিক করেছিলাম। আর তাছাড়া আমার কাছে টিকিটও ছিল না, তাই অপেক্ষা করছিলাম ওর জন্য। ভাই, আমি আর ভাইয়ের একটা বন্ধু 3জন মিলে একসাথে ফিরছিলাম। ভাই হঠাৎ করে আমাকে বলল, একটা জিনিস দেখবি, তাহলে আয়। বেড়াতে গেলে এরকম অনেক জায়গাতেই দেখা যায় ট্রেনটা গোল হয়ে ঘুরছে, কিন্তু বর্ধমান থেকে ফেরার পথেও এরকম দেখা যায়। প্রথমবার দেখলাম, যদিও বর্ধমানে তো প্রথমবারই এলাম। ভাইয়ের সাথে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম। বেশ ভালোই লাগছিল আমার, মনে হচ্ছিল বাইরে কোথাও ঘুরতে এসেছি। ভাই আজকে মশাগ্রাম পর্যন্ত বাইকে এসেছিল। এমনিতে ও টেকারেই আসে, আমি যাব বলে ও বাইকটা নিয়ে এসেছে। একসঙ্গে দুজনে মশাগ্রাম থেকে বাড়ি ফিরছি।
সুমন অনেকদিন জামালপুর আসেনি, তাই ও মাঝে মাঝেই বলে আমাকে বাপের বাড়িতে যাওয়ার জন্য। আমি মাঝে মাঝেই চলে আসি একা একা, তাই ওর আর আসা হয় না। আর এই জায়গাটা দেখে ওর কথা বেশ মনে পড়ছিল। এরকম ধান জমি আলু জমি ও বেশ পছন্দ করে। এলে তো মাঠেই ঘুরে বেড়ায়, আর না হলে ছোটদের সঙ্গে ক্রিকেট খেলে। বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা আমি আর ভাই বেরিয়েছিলাম ফুচকা খেতে, যেটার ভিডিও আর করা হয়নি, শুধু রাস্তাটার ভিডিওই হয়েছে। ওখানে গিয়ে খেতে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর ভিডিও করা হয়ে ওঠেনি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য নতুন ভিডিওতে। শান্তিনিকেতন যাত্রা আজকের মতো এখানেই আমার শেষ হলো।